Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Azil Almia City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session for the learners of class 11 on English second paper. Dear learners, today's topic: completing sentences with suitable phrases and clauses, part 3. প্রিয় শিক্ষার্থী, কমপ্লিটিং সেন্টেন্সের উপর অলরেডি আমি তোমাদের দুটি ক্লাস নিয়েছি। আজকে তার ধারাবাহিকতায় পার্ট 3 ক্লাস নিচ্ছি। আজকে তোমাদেরকে যে অংশটি পড়াবো সেটি হলো কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ কন্ডিশন। যে বিভিন্ন শর্তাধীন যেসব ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট কিভাবে করা যায়, অর্থাৎ কন্ডিশন অর্থাৎ শর্তযুক্ত বিভিন্ন ইনকমপ্লিট সেন্টেন্সকে কি করে কমপ্লিট করা যায় সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। শর্তটা বিষয় এরকম, যেমন যদি লিস্ট থাকে তাহলে তারপরে যে সাবজেক্ট থাকে সে সাবজেক্টের পরে যে ভার বসবে তার পূর্বে একটা শুড বা মাইট বসাতে হয়। আবার উড দ্যাট যুক্ত বাক্যে উড দ্যাটের পরে কিন্তু অর্থাৎ সাবজেক্টের পরে একটি উড ব্যবহার করতে হয়। আবার একইভাবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি ভার বসে তার ভার্বের V2 ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ফর্ম বসাতে হয়। এমনিভাবে বেশ কিছু শর্ত সাপেক্ষে যেসব ইনকমপ্লিট সেন্টেন্স সেইটাকে কী করে আমরা কমপ্লিটিং করতে হয় সেটি আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমেই লিস্ট, যার বাংলা অর্থ পাশে ভয় হয় যে, অথবা পাশে অথবা অন্যথায়, এই তিন অর্থে সাধারণত লিস্ট শব্দটি বসে। তো লিস্ট যুক্ত ক্লজটিতে সাবজেক্ট এর পরে শুড অথবা মাইট বসে এবং উক্ত ক্লজটিতে নো অথবা নট বসে না। ফর এক্সাম্পল, ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট ... সযতনে কাজ করো অন্যথায় ... দেওয়া আছে। তো এখানে আমি অ্যান্সার করে রেখেছি তোমাদের জন্য। ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট ইউ শুড মেক মিস্টেক্স। যত্ন সহকারে কাজ করো অন্যথায় তোমার ভুল হতে পারে। অর্থাৎ মূল বিষয়টি হলো, কোনো বাক্যে যদি এই যে লিস্ট দেখছি আমরা, এই লিস্টের উপস্থিতি থাকে, তারপরে যে সাবজেক্ট বসাবো সেই সাবজেক্টের পরে আমরা যে ভার বসাবো, যেখানে মেক বসিয়েছি তার পূর্বে এই যে শুড বসিয়েছি, আমি এখানে কি বসিয়েছি, শুড বসিয়েছি। এখানে শুড বা মাইট কিন্তু আসলে এখানে বসাতে হয়। সো ডি শুড হবে এখানে। আচ্ছা সরি, এই ডিটা ওখান থেকে সরে গিয়েছে। আচ্ছা, পরের উদাহরণে আমি দেখাচ্ছি। ওয়াক ফার্স্ট লিস্ট ... এখানে উত্তরটি হবে ওয়াক ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য বাস। তো এখানে একইভাবে দেখো যে এর অর্থ করলে কী দাঁড়ায়, যে ওয়াক ফার্স্ট লিস্ট দ্রুত হাঁটো অন্যথায়। তো আমি এখানে পূরণ করে রেখেছি ওয়াক ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য বাস। দ্রুত হাঁটো অন্যথায় তুমি বাস মিস করবে। তো এখানে লক্ষ্য করো যে লিস্টের পরে আমি যে সাবজেক্ট এখানে বসিয়েছি তারপরে কিন্তু এখানে যে শুড বসিয়েছি। তো সবসময় আমরা জানলাম যে লিস্ট যে বাক্যে থাকবে সেই বাক্যে প্রিন্সিপাল ভার্ব যেটি এখানে যে মিস বসিয়েছি সেই মিসের পূর্বে আমরা কি করব, একটি শুড বা মাইট বসাতে হবে। পরের আরেকটি উদাহরণ তোমাদের জন্য রেখেছি। হি র্যান অ্যাওয়ে লিস্ট হি ... সে দৌড়ে পালালো পাছে ভয় হয় যে সে। এখানে পূরণ করে রেখেছি হি র্যান অ্যাওয়ে লিস্ট হি শুড বি অ্যারেস্টেড। সে দৌড়ে পালালো অন্যথায় সে অ্যারেস্ট হয় বা তাকে অ্যারেস্ট করা হয়। তো নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ওয়ান, উড দ্যাট অর উইশ অর ফ্যান্সি, যার বাংলা অর্থ আকাঙ্ক্ষা বা কল্পনা। তো উড দ্যাট অথবা আই উইশ অথবা আই ফ্যান্সি দ্বারা মনের ইচ্ছা অথবা কল্পনা বোঝালে পরবর্তী ক্লজটির পাস্ট টেন্স হয়, তবে এদের পরে টু বি হিসাবে সর্বদা অয়ের বসে।
প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি উড দ্যাট, উইশ অথবা ফ্যান্সি পাও, এটা কী অর্থে বসে? আকাঙ্ক্ষা বা কল্পনা বোঝাতে সাধারণত বসে। আর যে ক্লোজে তোমরা এই উড দ্যাট, উইশ অথবা ফ্যান্সি পাবে, সেই ক্লজটির ভার্বের কোন টেন্স লিখবে? ভার্বের পাস্ট টেন্স, অর্থাৎ ভার্বের V2 ফর্ম তোমরা বসাবে। আরেকটি বিষয় হলো যে যেহেতু এটি ওই কল্পনা বোঝায়, সেই কারণে টু বি ভার্ব যদি আসে সেক্ষেত্রে ওয়াজ না বসে সেক্ষেত্রে কী হবে? ওয়ার বসাতে হবে। কিন্তু অন্যান্য ভার্ব যেমন গেট হলে গট, গো থাকলে ওয়ান্ট, কিন্তু টু বি ভার্ব অর্থাৎ টু বি ভার্বের ক্ষেত্রে ওই যে ওয়াজ না বসে কী বসবে? ওয়ার বসবে। এই হলো বিষয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উড দ্যাট আই ডট ডট। তো আমার ইচ্ছা বা আমার কল্পনা, তো ডট ডট আছে, এটি উত্তর করে রেখেছি। উড দ্যাট আই কুড বি এ বার্ড। আমার ইচ্ছা হয় যদি পাখি হতে পারতাম। ওর উড দ্যাট আই ওয়ার এ বার্ড। আমার ইচ্ছা পাখি হওয়ার। তো এখানে আসলে তো যেহেতু সে পাখি না, পাখি হওয়ার ইচ্ছা, অলিক কল্পনা বা মনের ইচ্ছা প্রকাশ পাচ্ছে, সেই কারণে এখানে সবসময় কী হবে? এই যে ভার্বের যে কী বসবে? উড দ্যাট যুক্ত ক্লজে সাধারণত কী হবে? ওই যে ভার্বের V2 হবে। এখানে ক্যান বি না হয়ে আমরা কি দিয়েছি? কুড বি। আবার এখানে কি দিয়েছি? এখানে আমরা কিন্তু ওই অ্যাম ইজ আর ব্যবহার না করে ওয়ার দিয়েছি। তো কথা ছিল যে বিভার্বের ক্ষেত্রে অজ না বসে ওয়ার হবে, সেই কারণে উড দ্যাট আই ওয়ার এ বার্ড। তো এর বিকল্প আরেকটি উত্তরও হয় উড দ্যাট আই কুড বি এ বার্ড। এই যে সরি, এখানে দুটো উত্তরই রাইট, যে উড দ্যাট আই ডট ডটের উত্তর দুটি, উড দ্যাট আই কুড বি এ বার্ড, আর একটি হলো উড দ্যাট আই ওয়ার এ বার্ড। এই ভার্ব খাটিও করা গেছে। আবার সাধারণত তোমরা জানো যে রাইট ফর্ম অফ ভার্বস আমি করিয়েছি, বাক্যে যদি উড দ্যাটের ব্যবহার হয় তারপরে সাবজেক্টের পরে ভার্বের আগে একটা উড বসাতে হয়। যেমন লিস্ট থাকলে শুড বা মাইট বসাতে হয়, তেমনিভাবে উড দ্যাট থাকলে কি বসাতে হয়? উড বসাতে হয়, সেটি দিয়ে করিয়েছে। আবার উড দ্যাটের ক্ষেত্রে ওই যে বিভার্বের ক্ষেত্রে অজনা বসে ওয়ার বসে, সেক্ষেত্রে দুইটা উত্তরই কিন্তু এখানে নেওয়া গেছে। তোমরা যে কোনো একটি উত্তর এরকম বাক্য পেলে পরীক্ষায় ব্যবহার করবে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই আই উইশ ডট ডট। পাখিরা আকাশে উড়ে আমার ইচ্ছে হয় ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে, আমি উত্তর করে দিয়েছি আই উইশ আই ওয়ার এ বার্ড। আমার ইচ্ছে হয় পাখি হতে। তো এখানে দেখো যে আই উইশের পরে যে উইশ বা ফ্যান্সি আসলে এরপরে ভার্বের কী হবে? V2 হবে, এবং বিভার্বের ক্ষেত্রে অজনা বসে ওয়ার, সেই কাজটি আমরা করেছি। লাস্ট এক্সাম্পল যেটি আছে, ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হলো আন্তর্জাতিক ভাষা। আই উইশ ডট ডট। তো মূলত এই যে প্রথম বাক্যটি ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটার সঙ্গে কিন্তু ডট ডট দেওয়া নেই, সুতরাং এটা ইনকমপ্লিট বাক্য নয়, কমপ্লিট বাক্য। এটা আমাদের পরীক্ষার উত্তরে লিখতে হবে না। আমাদের এই যে আই উইশ যার সঙ্গে ডট ডট আছে, শুধুমাত্র সেই একটি বাক্য ব্যবহার করতে হবে। আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমার ইচ্ছা হয় আমি যদি ইংরেজি অনর্গলভাবে বলতে পারতাম। তো এখানে দেখো যে উইশের পরে ক্যান না বসে আমরা কিন্তু কুড বসিয়েছি। তো সেই ব্যাপারটি যে উইশের পরে ভার্বের V2 হবে। আরেকটি বিষয় লক্ষ্য করেছো নিশ্চয়ই, এই বাক্যটি তো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই আমরা কিন্তু এখানে উত্তরে লিখিনি। পরের যে বাক্যর সঙ্গে ডট আছে শুধুমাত্র আমরা সেই বাক্যই উত্তর লিখব। কমপ্লিটিং সেন্টেন্সের ব্যাপারটি এমন যে তোমার যে বাক্যের সঙ্গে ডট ডট আছে উত্তরের ক্ষেত্রে তোমাকে শুধু সেই বাক্যটি পূরণ করলে হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বিষয়টি, যে উড দ্যাট, উইশ অথবা ফ্যান্সি এরপরে ভার্বের V2 রাখতে হয়। নেক্সট যে বিষয়টি সেটি হলো ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, যার বাংলা অর্থ হলো উপযুক্ত সময়, এখন উপযুক্ত সময় বা এখন সময়, এই অর্থে। যেখানেই ইট ইজ টাইম ব্যবহার করা যায় সেখানেই কিন্তু ইট ইজ হাই টাইম ব্যবহার করা যায়, যার অর্থ কিন্তু একই, উপযুক্ত সময়। তো এটির নিয়মটা হলো ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম দ্বারা আনরিয়েল পাস্ট বোঝায়। এদের পরে সাবজেক্ট বসলে পরবর্তী ভার্বের পাস্ট টেন্স হবে। আবার এদের পরে টু থাকলে পরবর্তীতে ভার্বের বেস ফর্ম বসবে। আবার এদের পরে ফোর থাকলে অবজেক্টিভ কেসের প্রোনাউন বসিয়ে ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে হয়। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী বুঝেছই। প্রথমত বলেছি যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, যার বাংলা অর্থ হলো উপযুক্ত সময়, আর এটি সাধারণত আনরিয়েল পাস্ট বোঝায়, এবং সেই কারণেই এদের পরে ভার্বের কি হবে?
V2 বসবে, যে ইট ইজ টাইম হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে সেক্ষেত্রে সেই সাবজেক্টের পরে যে ভার্ব বসাবো সেটি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 ফর্ম হবে। আর ইট ইজ টাইম হাই টাইমের পরে ভার্ব না এসে, সাবজেক্ট না এসে যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে টু আসে, ইনফিনিটিভের টু আসে, তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, অর্থাৎ সেটি ইনফিনিটিভ দিয়ে আমরা পূরণ করব। আর একটি বিষয় হলো, অনেক সময় ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে ফর দিয়ে ডট ডট দিতে পারে। সেক্ষেত্রে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে ফর থাকলে যে প্রোনাউন, যে একটা প্রোনাউন আমাদের আনতে হবে, আই উই ইউ, যেটি প্রয়োজন অনুসারে আনতে হবে জায়গা বুঝে, এবং তার প্রোনাউনটির কোন কেস হবে, অবজেক্টিভ কেস, যেমন আই না বসিয়ে মি, উই না বসিয়ে আস, এমনিভাবে অবজেক্টিভ কেস বসিয়ে সেই ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে হবে। তো চলো আমরা উদাহরণ থেকে দেখি। ফর এক্সাম্পল, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ হাই টাইম ইউ ডট ডট। এখন উপযুক্ত সময় তোমরা ডট ডট দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমি উত্তর এখানে করে রেখেছি, ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং। ধূমপান ত্যাগ করার জন্য এখন উপযুক্ত সময়। দেখো যে ইট ইজ হাই টাইমের পরে যেহেতু এখানে ইউ আছে, সাবজেক্ট আছে, সুতরাং তারপরে যে ভার্ব আসবে তার কী হবে, V2, পাস্টে যে গেভ আপ দিয়েছি, হ্যাঁ ভার্বে। তাহলে যেহেতু ইট ইজ হাই টাইম ইউ, এটির পরে ডট ডট দেওয়া ছিল, তাহলে এখানে যে দ্বিতীয় ক্লজের ইউ দেওয়া আছে, বাকি অংশ ফ্রেজ ব্যবহার করে যে গেভ আপ স্মোকিং ভার্ব ফ্রেজ এটি ব্যবহার করে আমরা বাক্যটি কমপ্লিট করছি। তাহলে প্রথম ক্লজটি ছিল ইট ইজ হাই টাইম, এবং দ্বিতীয় ক্লজটি ইউ দেওয়া ছিল, বাকি অংশ যে গেভ আপ স্মোকিং দিয়ে আমরা শেষ করেছি। তাহলে এখন ধূমপান ত্যাগের জন্য উপযুক্ত সময়। নেক্সট এক্সাম্পল, দ্য এইচএসসি এক্সাম ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড। এইচএসসি পরীক্ষা সন্নিকটে। ইট ইজ হাই টাইম টু ডট ডট। এখন উপযুক্ত সময় ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে। তো যথানিয়মে আমরা প্রথম যে বাক্যটি দ্য এইচএসসি এক্সাম ইজ ক্লোজড অ্যাট হ্যান্ড, এটার পরে ফুল স্টপ আছে, এই অংশটি উত্তরে নিব না, শুধুমাত্র যেই অংশে ডট ডট আছে সেটি থেকে আমরা শুরু করব। তো ইট ইজ হাই টাইম টু এ পর্যন্ত ছিল, সেটি লিখলাম। এরপরে হলো স্টাডি সিরিয়াসলি, যে গভীরভাবে পড়াশোনার উপযুক্ত সময় এখন, বা মনোযোগ সহকারে পড়াশোনার এখন উপযুক্ত সময়। কারণে টুর পরে আমরা কি করছি, একটি ফ্রেজ নিয়েছি যেটি হলো ভার্ব ফ্রেজ, স্টাডি সিরিয়াসলি। তো এই বিষয়টি মনে রাখবো যে ইট ইজ টাইম বা হাই টাইমের পরে যদি টু থাকে তারপরে ভার্বের বেস ফর্ম নেব, এবং তারপরে অতিরিক্ত অংশ। শুধুমাত্র যদি আমরা ইট ইজ হাই টাইম টু স্টাডি দিয়ে পূরণ করতাম সিরিয়াসলি না লিখে, তাহলে কিন্তু উত্তর নেওয়া যেত না। কারণ আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সে 4 নম্বরে বলা হয়েছে ফ্রেজ অথবা ক্লজ দিয়ে পূরণ করা, একটি মাত্র শব্দে কিন্তু ফ্রেজ হয় না। সেই কারণে শুধুমাত্র স্টাডি পূরণ করলে হতো না, এই জন্য স্টাডি সিরিয়াসলি, তখন এটি ভার্ব ফ্রেজ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, নেক্সট এক্সাম্পল, ইন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ করাপশন ইজ প্রেজেন্ট। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি উপস্থিত। ইট ইজ হাই টাইম ফর ডট ডট। এখন উপযুক্ত সময় জন্য দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে উত্তর আমি এখানে করে দিয়েছি, ইট ইজ হাই টাইম ফর আস টু স্ট্যান্ড এগেনস্ট করাপশন। এখন আমাদের জন্য উপযুক্ত সময় দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর এখন উপযুক্ত সময়। তো যেহেতু ফর, সুতরাং ফরের পরে আমি অবজেক্টিভ কেস উই থেকে আস নিয়েছি, টু স্ট্যান্ড এগেনস্ট করাপশন। এখন উপযুক্ত সময় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর। যথানিয়মে ইন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ করাপশন ইজ প্রেজেন্ট, এই অংশ কিন্তু উত্তরে আমরা লিখিনি, তবে ওটি মাথায় নিয়েই কিন্তু আমাকে পরের অংশ পূরণ করতে হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এর পরে যেটি আছে আমরা এখন দেখব যে উইথ এ ভিউ টু সরি অংশ না, আমি সিলেক্ট করবো হলো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকর্ডিং টু, উড ইউ মাইন্ড, অথবা কুড ইউ অ্যাভয়েড, অথবা বি ইউজ টু, অথবা গেট ইউজ টু, যে বেশ কিছু ফ্রেজ আমরা লক্ষ্য করলাম। তো এই ফ্রেজগুলো এখানে যে আমি লিখে রেখেছি যে উপরোক্ত ফ্রেজগুলোর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তো এই ফ্রেজগুলো যদি ইনকমপ্লিট সেন্টেন্সে আমরা পেয়ে থাকি, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এবং বাকি অংশ যোগ করে ফ্রেজ ব্যবহার করে আমরা সেই বাক্যকে কমপ্লিট করব। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এইগুলো হলো ফ্রেজ, সুতরাং এরপর ডট ডট থাকলে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে ভার্ব ফ্রেজ বা অন্য যে ফ্রেজ প্রয়োজন হয় সেই ফ্রেজ ব্যবহার করে আমরা ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করব। তো এখানে উদাহরণস্বরূপ আমি প্রথমেই আছে যে
হি কেম টু মি উইথ এ ভিউ টু ডট ডট, সে আমার কাছে আসলো এই উদ্দেশ্যে ডট ডট ছেড়ে দেওয়া হয়েছে। তো আমি এখানে উত্তর করে রেখেছি হি কেম টু মি উইথ এ ভিউ টু গেটিং সাম হেল্প, সে আমার নিকটে আসলো আমার থেকে কিছু সাহায্য পাওয়ার উদ্দেশ্যে। নেক্সট এক্সাম্পল বি নাম্বার আছে এখানে, কুড ইউ অ্যাভয়েড ডট ডট, তুমি কি এড়াতে পারো ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে। এখানে উত্তর কুড ইউ অ্যাভয়েড মেকিং এ কোয়ারেল, তুমি ঝগড়া এড়াতে সক্ষম, প্রশ্ন রাখা হয়েছে। তারপরে উদাহরণ, উড ইউ মাইন্ড ডট ডট সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার, তোমার কি আপত্তি আছে ডট ডট যাতে করে আমি আমার মায়ের সঙ্গে কথা বলতে পারি। তাহলে মাঝের এই জায়গায় কি শব্দগুলো প্রয়োগ করলে, কোন ফ্রেজ ব্যবহার করলে আসলে ইনকমপ্লিট বাক্যটি কমপ্লিট অর্থাৎ অর্থবহ হয়। পূর্বের যে অংশ আছে উড ইউ মাইন্ড এবং তারপরে সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার, দেখো আমি এখানে করে রেখেছি উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর সেল ফোন সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার, তোমার ফোনটি দিতে কি আপত্তি আছে যাতে করে আমি আমার মায়ের সঙ্গে কথা বলতে পারি। আসলে যেহেতু মাঝের অংশ এখানে ডট ডট ছিল, সেই অংশই যে আমি এখানে অন্য কালিতে আন্ডারলাইন করে দিয়েছি। তো তোমাদের অন্য কালি ব্যবহার করতে হবে না, শুধুমাত্র তোমরা এই অংশটি পূরণ করেছো এটি আন্ডারলাইন করবে এবং পুরোটা একেবারে উড ইউ মাইন্ড থেকে শুরু করে মাদার এবং প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত কিন্তু পরীক্ষায় তোমরা উত্তর করবে, কারণ এখানে একটি মাত্র বাক্য, যেই বাক্যের মাঝখানে ডট ডট দিয়েছে, সুতরাং মাঝের অংশ পূরণ করবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত লিখবে। তো এখানে বিষয়টি নিশ্চয়ই খেয়াল করেছে যে উড ইউ মাইন্ডের পরে যে ভার বসাবো এখানে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি বসাতেছে। একইভাবে এই যে কুড ইউ অ্যাভয়েড এই ফ্রেজটির পরে আমরা যে ভার বসিয়েছিলাম পূর্বের বাক্যটিতে মেক, তার সঙ্গে কিন্তু আইএনজি যোগ করেছিলাম। আবার তারপরের যে উদাহরণটি আছে এখানে নেক্সট অন ডি নাম্বারে আছে আই অ্যাম অ্যান আর্লি রাইজার, আমি প্রত্যুষে উঠি। আই অ্যাম ইউজ টু ডট ডট, আমি অভ্যস্ত ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে। তো আমি উত্তর করে রেখেছি আই অ্যাম ইউজ টু গোয়িং টু বেড আর্লি, আমি আগে ভাগে বিছানায় যেতে অভ্যস্ত। তো এখানে নিশ্চয়ই লক্ষ্য করছো যে বি ইউজ টু ছিল, তো বি কী অর্থ বসেছে, অ্যাম ইজ আর ওয়াজ আর ইত্যাদি অর্থ বসেছে। তো এই কারণে অ্যাম ইউজ টু হোক, ইজ ইউজ টু হোক কিংবা আর ইউজ টু হোক, এরকম যদি ফ্রেজ পাই তারপরে যে ভার্ব আসবে তার সঙ্গে আইএনজি যোগ করে আমরা সেই ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করার চেষ্টা করব। আর এই যে গোয়িং টু বেড আর্লি এই অংশটা ব্যবহার করে আমরা এই ফ্রেজটি ব্যবহার করে কিন্তু আসলে অ্যাম ইউজ টু এই বাক্যটিকে পরবর্তীতে কমপ্লিট করেছি। প্রিয় শিক্ষার্থী, নাও হোয়াইল যার বাংলা অর্থ যখন, হোয়াইল কথাটির বাংলা অর্থ কি যখন। তো হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ হোয়াইল যুক্ত যে ক্লজটি দেখবা যে হোয়াইলের সঙ্গে সঙ্গে যদি ভার্ব আসে তার সঙ্গে কি বসাতে হয় আইএনজি। রাইট ফর্ম ভার্বস করাতে গিয়েও কিন্তু আমি তোমাদেরকে সেখানে এই কথাটি বলেছি। তবে হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে তা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব না বসে হোয়াইলের পরে সাবজেক্ট আসে এবং তারপরে ভার্ব আসে, তাহলে এটা একটা পূর্ণাঙ্গ ক্লোজ হয়ে যাচ্ছে, হোয়াইল ক্লোজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ভার্বের কী হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে ভার্বের পূর্বে ওয়াজ ওয়ার যেটা বসে সেটা দিতে হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। এবং মেইন ক্লোজ পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটি কথা হলো যে হোয়াইল যেই অংশে আসে সেই ক্লজটি ছাড়া আরেকটি যে ক্লোজ আছে মেইন ক্লোজ, সেই মেইন ক্লোজে সবসময় ভার্বের কী হবে ভি টু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো হোয়াইলের সঙ্গে সঙ্গে যদি ভার্ব আসে তার সঙ্গে আইএনজি হবে এবং হোয়াইল যুক্ত ছাড়া অন্য যে অংশটি আছে সেটি মেইন ক্লোজ, সেই মেইন ক্লোজে ভার্বের ভি টু হবে। দ্বিতীয়ত হলো হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে যদি ভার্বটা আসে তাহলে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে, আর দ্বিতীয় ক্লজ সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। মেইন ক্লজ যেটি সেটি দ্বিতীয় ক্লজ নয়, সরি মেইন ক্লজ, হোয়াইল ভিন্ন যে ক্লজটি সেটি। তো ফর এক্সাম্পল উই স স্নেক হোয়াইল ডট ডট, আমরা একটি সাপ দেখলাম যখন, এখানে ছেড়ে দেওয়া হয়েছে। তো উত্তর করে রেখেছি উই স স্নেক হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে হাঁটার সময় আমরা একটি সাপ দেখলাম। তাহলে দেখো যে এখানে হোয়াইলের পরে যদি ভার্ব বসিয়ে করি তাহলে কি করেছি ভার্বের সঙ্গে আইএনজি বসিয়েছি, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন বাগানে হাঁটছিলাম তখন আমরা একটি সাপ দেখলাম। অথবা কিভাবে করা যায়, or we saw a snake
হোয়াইল উই ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন, আমরা যখন বাগানে হাঁটছিলাম তখন আমরা একটি সাপ দেখলাম। তো এখানে লক্ষ্য করো হোয়াইলের পরে যখন উই দিয়েছে সাবজেক্ট দিয়েছি তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়ার ওয়াকিং। তো হোয়াইল উই দিয়ে কিন্তু ওয়াকিং দিলে হবে না, হোয়াইল উই ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন। তো হয় এই উত্তরটি নেবে অথবা পরেরটি নেবে, যে কোনো একটি লিখবে, দুটি লেখার তোমাদের প্রয়োজন নেই, দুটোই সঠিক। নেক্সট এক্সাম্পল যেটি হলো হোয়াইল ডট ডট কমা দে শুড বি কেয়ারফুল, যখন ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে তারপরে বলছে দে শুড বি কেয়ারফুল, তাদের যত্নশীল হওয়া উচিত। তাহলে এখানে আমি করে রেখেছি হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল, রাস্তা পারাপারের সময় তাদের যত্নশীল হওয়া উচিত। তাহলে হোয়াইলের পরে ক্রস ভার্ব ব্যবহার করেছি, তার সঙ্গে আইএনজি, অর্থাৎ হোয়াইলের পরে যদি ভার্ব খাটাতে হয় তার সঙ্গে আইএনজি হবে। তো নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। আরেকটি বিষয় লক্ষ্য করেছো, দ্বিতীয় ক্লোজ যেটি যে দে শুড বি কেয়ারফুল, এটা হলো মেইন ক্লোজ, এবং এই মেইন ক্লোজে কিন্তু শাল না বসে কী দিয়েছে, শুড, অর্থাৎ ভার্বের ভিটু হবে। আবার এখানে দেখো যে হোয়াইল ভিন্ন যে ক্লোজটি এখানে মেইন ক্লোজ ছিল উই সয় স্নেক, তো এইখানে ভার্বের মেইন ক্লজে কিন্তু এখানে সি হবে না, এটা স ব্যবহার করা। প্রশ্নই ছিল, এখানেও অনেক সময় ডট ডট দিতে পারে। মাথায় রাখবে যে হোয়াইলযুক্ত বাক্যে হোয়াইল ভিন্ন অন্য যে ক্লোজটি আছে সেই ক্লোজটি হলো মেইন ক্লোজ, এবং সেই ক্লোজের ভার্বের সবসময় ভিটু হয়। প্রিয় শিক্ষার্থী, নাও সো ডট ডট দ্যাট, যার বাংলা অর্থ এতই ডট ডট যে। তো সো দ্যাট, সো ডট ডট দ্যাট যুক্ত সেন্টেন্সটির সো যুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে অপর ক্লজে ক্যান নট, এবং সুযুক্ত ক্লজটি পাস্ট টেন্স হলে অপর ক্লজ এ কুড নট বসবে। আর এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব হবে, তারপরে সো বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে কোনো একটি বসবে, তারপরে আমরা দ্যাট কনজাংশন হিসাবে ব্যবহার করব, তারপরে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হবে, এবং তারপরে প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে ক্যান নট ব্যবহার করব, আর প্রথম ক্লোজটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে কুড নট ব্যবহার করব। তারপরে ক্যান নট বা কুড নট যেটি বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, এবং তারপরে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ কমপ্লিমেন্ট বসিয়ে আমরা বাক্য শেষ করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সো ডট ডট দ্যাট এটি অর্থ হলো এতই ডট ডট যে, এবং এই সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যের ক্ষেত্রে যেটি ঘটবে হলো সো যুক্ত যেই ক্লোজে সোটা আছে সেই ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে দ্যাটের পরে যে ক্লোজটি সেটাকে ক্যান নট বসাবো, আর সো যুক্ত যে ক্লোজ আছে সেটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে দ্যাটের পরে যে ক্লোজটি সেই ক্লোজটিতে ভার্বের পূর্বে কি বসাবো, কুড নট বসাবো। এভাবে কিন্তু আমাদের ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে হয়। তো আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি, বেশ কিছু উদাহরণ দিয়েছি। প্রথমেই আছে দ্য ম্যান অলসো উইক দ্যাট ডট ডট, লোকটি এতই দুর্বল যে ডট ডট। তো উত্তর করে রেখেছি দ্য ম্যান অলসো উইক দ্যাট হি কুড নট মুভ, লোকটি এত দুর্বল ছিল যে সে নড়াচড়া করতে পারছিল না। তো এইখানে যেহেতু ওয়াজ ছিল প্রথম ক্লজটিতে, সোর পূর্বে সযুক্ত ক্লজটিতে, সুতরাং দ্যাটের পরে কিন্তু এখানে কুড নট ব্যবহার করেছি। আর ওই প্রথম ক্লজটি যদি ওখানে ওয়াজ না বসে আমিজারের যে কোনো প্রেজেন্টে হতো তাহলে এই পরের ক্লজটিতে আমরা ক্যান নট বসাতাম। নেক্সট অন, হি ইজ সো স্মল দ্যাট ডট ডট, সে এতই ছোট যে। তো আমি উত্তর করে রেখেছি হি ইজ সো স্মল দ্যাট হি ক্যান নট চপ উড ওয়েল, সে এত ছোট যে সে ভালো করে কাঠ চেরাই করতে পারে না। তো এখানে লক্ষ্য করো যে সুযুক্ত যে ক্লজ আছে সেই ক্লজটিতে কিন্তু ইজ আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য দ্যাটের পরে যে ক্লজটা বসেছে সেখানে কিন্তু আমি ক্যান নট ব্যবহার করছি, কুড নট না দিয়ে ক্যান নট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা ভুলবে না যে সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যে কিন্তু ওই দ্যাটের পরে আমাদের সবসময় ক্যান নট বা কুড নট একটা কিছু আনতে হবে, সেটি ভুলে গেলে কিন্তু উত্তর নেওয়া যাবে না। সো দ্যাট দিয়ে আবার সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এখানে কিন্তু পূর্বে ছিল যে সো ডট ডট ডট, এবার কিন্তু সো দ্যাট একত্রে। তো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এটি একত্রে থাকলে যার বাংলা অর্থ হয় যেন অথবা যাতে অথবা যার ফলে। তো ইনকমপ্লিট সেন্টেন্সে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকলে এরপর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মে অথবা ক্যান, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে মাইট অথবা কুড বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়।
এবং এক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ডট ডট প্লাস সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট প্লাস দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে অথবা মাইট অথবা কুড প্লাস ভার প্লাস ডট ডট। তাহলে এই ছিল স্ট্রাকচারটি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছো যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যখন যাতে বা যার ফলে বসে হবে এবং এটি একত্রে থাকলে এই সো দ্যাট যুক্ত যে ক্লজ, সো দ্যাট যুক্ত অংশের পরে যে অংশ আসবে সেই দ্বিতীয় ক্লোজে ওই ক্যান মে মাইট অথবা কুড বসাতে হবে। অর্থাৎ পারা অর্থে আমরা ক্যান বসাবো প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড বসাবো, আর সম্ভাবনা অর্থে মে বসাবো প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে মাইট বসাবো। এখন প্রেজেন্ট না পাস্ট টেন্স হবে সেটি তো এই সো দ্যাটের আগের অংশে, পূর্বের অংশে যদি প্রেজেন্ট থাকে পরের অংশ প্রেজেন্ট হবে, আর সো দ্যাটের পূর্বের অংশে যদি পাস্ট হয় পরের অংশ পাস্ট হবে। আমরা কিছু এক্সাম্পল লক্ষ্য করি। প্রথমটি, I have to put on warm clothes so that ডট ডট। আমার গরম কাপড় পরতে হয়েছিল যাতে করে। তো এখানে আমি উত্তর করে রেখেছি I have to put on warm clothes so that I can protect myself from cold weather। আমার গরম কাপড় পরতে হয়েছিল যাতে করে আমি ঠান্ডা আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই যে সো দ্যাট যুক্ত বাক্যের এখানে সো দ্যাট থাকার কারণে এই যে এখানে ক্যান ব্যবহার করেছি। তো ওই সো ডট ড্যাশ ডটে কিন্তু ওই যে ক্যান নট কুড নট আর সো দ্যাট একত্রে থাকলে এখানে কিন্তু ক্যান নট না, শুধু ক্যান মে মাইট ইত্যাদি ব্যবহার করতে হয়, বিষয়টি লক্ষ্য রাখবে। নেক্সট এক্সাম্পল, হি ওয়েন্ট টু লন্ডন সো দ্যাট ডট ডট। সে লন্ডনে গিয়েছিল যাতে করে, এখানে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমি উত্তর করে রেখেছি হি ওয়েন্ট টু লন্ডন সো দ্যাট হি কুড কমপ্লিট হিজ হায়ার স্টাডি দেয়ার। সে লন্ডনে গিয়েছিল যাতে করে সেখানে থেকে সে তার উচ্চতর শিক্ষা পরিসমাপ্তি ঘটাতে পারে বা উচ্চতর শিক্ষা নিতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই ছিল আজকে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 3 অংশ। থ্যাংক ইউ very much. Watch the video again and again so that you can understand better. See you in the next class. Thank you very much. No more today.